রাজধানীর আয়তন কত? দুই সিটি কর্পোরেশনের সর্বশেষ তথ্য বলছে এই মেগা সিটির আয়তন দাঁড়িয়েছে ৩০৫ কিলোমিটার। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঢাকা শহরের মোট রাস্তার পরিমাণ প্রায় ২৪.৪৮ বর্গ কিলোমিটার, যা প্রয়োজনের তুলনায় মাত্র ১/৩। একটি পরিকল্পিত নগরীর জন্য আয়তনের ২৫ ভাগ সড়কের প্রয়োজন হলেও মাত্র ৮% সড়ক আছে ২ কোটির বেশি মানুষের এই শহরে। এর মধ্যে ৫২% মোটর যান চলাচলের অনুপযোগী। ৮ ভাগ সড়কের মধ্যে ৪ ভাগের বেশি পার্কিং ব্যবসা বাণিজ্যের দখলে। ঘন্টায় যানবাহনের গতি নেমে এসেছে ৪ কিলোমিটারে, যা পায়ে হাঁটার গতির প্রায় কাছাকাছি। এত সব কিছুর মধ্যে ইতোমধ্যে রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ রাজধানীতে ২২ লাখের বেশি যানবাহনের রেজিস্ট্রেশন দিয়েছে। এর বাহিরে অনুমোদনহীন ও নিষিদ্ধ যানবাহনের সংখ্যা ১০ লাখের বেশি। প্রতিদিন ঢাকার বাইরে থেকে কত গাড়ি এসে যুক্ত হচ্ছে এর সঠিক কোনো হিসাব না থাকলেও ধারণা করা হয় এই সংখ্যা প্রায় ৫০,০০০-এর বেশি। এখানেই শেষ নয়, বিআরটিএর হিসাবে দিনে প্রায় ৩৫০ গাড়ি নামছে ঢাকার রাস্তায়, অথচ এই শহরের স্বাভাবিক গতিতে চলতে পারে সর্বোচ্চ ৪ লাখ যানবাহন। প্রসঙ্গত কারণেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই শহরের ভবিষ্যৎ কি? রাস্তা না বাড়িয়ে গাড়ি নামানোর অনুমতি কি চলতেই থাকবে? এভাবে চলতে চলতে গাড়ি আর পথের আয়তন সমান হয়ে যাবে না তো? সেই দিন আর বেশি দূরে নয়। বিশেষজ্ঞদের ধারণা, অপরিকল্পিতভাবে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া অব্যাহত থাকলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে থমকে দাঁড়াবে রাজধানী। তখন আর গাড়ি চলাচলের কোনো সুযোগ থাকবে না। ২৪% রাস্তা একটা শহর, পরিকল্পিত শহরের জন্য দরকার, সেখানে রয়েছে আমাদের 8%, আর সেখানে 4% একেবারেই অনুপযোগী হিসেবে আছে। এইভাবে যদি চলতে থাকে ১৫-২০ বছর পরে ঢাকার অবস্থা কি হবে? এই জায়গাটা থেকে আমাদের এখনই এই সমস্ত ব্যবস্থাগুলো নিতে হবে। দ্রুত ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমাদের যে পরিকল্পিত নগরায়ন করার ক্ষেত্রে যে কাজগুলো করলে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে, ভালো একটা নগর হবে, সেভাবে কাজগুলো করতে হবে। বর্তমানে রাজধানীতে প্রায় ২০ ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। বিআরটিএর তথ্য বলছে দিনে ৩৩০টির মতো নতুন যানবাহন রেজিস্ট্রেশন পাচ্ছে। যে পরিমাণ গাড়ি ঢাকাতে চলার অনুমতি দেওয়া হয়, এ ধারা বজায় থাকলে সর্বোচ্চ ২ দশকের মধ্যে ঢাকা একটি অচল শহরে পরিণত হবে। ভবিষ্যতে নিশ্চিত বিপদ জেনেও থেমে নেই বিআরটিএ। প্রভাবশালীদের আবদার মেটাতে নতুন নতুন গাড়ি নামানোর অনুমতি দিয়ে যাচ্ছে সংস্থাটি। ঢাকা শহরে কিন্তু এখনই অচল হয়ে গেছে শহরটি। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই ট্রাফিক জ্যাম থাকে, বেশ তীব্র পরিমাণ। টোটাল যদি আমরা বাহন হিসাব করি, দেখা যাবে যে ধারণ ক্ষমতার ৩-৪ গুণ যানবাহন বিভিন্ন আকৃতির। এবং আমাদের ঢাকার যানবাহনের ক্ষেত্রে সবচেয়ে লিমিটেশনস আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে ছোট আকৃতির যানবাহন বেশি। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সাথে রিক্সা, সেটাও ছোট ট্রান্সপোর্ট। কিন্তু গণপরিবহন, বড় বড় বাস আপনি পাবেন না। গণপরিবহন হিসেবে মেট্রো রেল মাত্র একটা লাইনে আছে, যার ফলে পুরো সিস্টেমটি আসলে ছোট ছোট আমাদের মোটরসাইকেল, আমাদের ব্যক্তিগত গাড়ি, সাইকেল, রিক্সা সব মিলে ছোট যানবাহন একাকার হয়ে গেছে। এবং এখনও আমরা নিয়ন্ত্রণহীনভাবেই অনুমোদন দিয়েই যাচ্ছি। কিন্তু প্ল্যানিংয়ের মূল আমরা যে কথাটা বলি, ভার বহন ক্ষমতা, ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে কিন্তু যানবাহনের রেজিস্ট্রেশন দেওয়ার কথা। কিন্তু বিআরটি এই যে বেসিক সায়েন্সটা, সেই সায়েন্সের সাথে বিআরটি এবং সারা ঢাকা শহরের প্ল্যানিংয়ের কোনো যোগসাজশ নেই। ২০১১ সালের রাজধানীতে বিআরটিএর রেজিস্ট্রেশন দিয়েছে ৭৩,০০০-এর বেশি গাড়ি। ৫ বছর পর ২০১৬ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১,১০,০০০-এর বেশি। আর ২০২৪ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ১,২০,০০০-এরও বেশি। এর ফলে রাজধানীতে মানুষের কর্মঘণ্টার অর্ধেকের বেশি সময় কেটে যায় যানজটের রাস্তায় বসে থেকে। তারপরও কেন দেওয়া হচ্ছে নতুন গাড়ির রেজিস্ট্রেশন? এই প্রশ্ন এখন হাজার কোটি টাকার। প্রতিদিন ঢাকা শহরে যদি বলেন, প্রতিদিন প্রায় ৩-৪০০ হবে। আমরা প্রায় ২০,০০০ বাসকে আমরা রুট পারমিট দিয়েছি। আমাদের যে 3টা টার্মিনাল আছে ঢাকা শহরে, এই 3টা টার্মিনাল থেকে প্রতিদিন যাচ্ছে দেশের বিভিন্ন শহরে যাচ্ছে। আমরা যদিও রেজিস্ট্রেশন দেই, কিন্তু রেজিস্ট্রেশন যতগুলো দেই সবগুলো তো আর ঢাকা শহরে আসলে চলে না। অনেকে ঢাকার নাম্বার নেওয়ার জন্য ঢাকা শহরে রেজিস্ট্রেশন করে, পরবর্তীতে চলে যায়।
তারপর এই 20 লাখের মধ্যে হয়তো অন্তত 50% ধরতে পারেন যে অন্তত 10 লাখ চলে। বিশেষজ্ঞরা মনে করেন প্রয়োজন মেটানোর জন্য যে কারো ব্যক্তিগত গাড়ি কেনার অধিকার রয়েছে, তবে গাড়িটি শহরে চলাচলের জন্য কতটা উপযোগী বা শহরে প্রয়োজনীয় জায়গা আছে কিনা তা কর্তৃপক্ষকে ভেবে অনুমতি দেওয়া উচিত। যে কোনো একটা আদর্শ শহরে মিনিমাম 20-25 ভাগ কিন্তু আপনার সড়কের জন্য স্পেস রাখতে হয়। সেই হিসেব করলে ঢাকাতে 7-8 ভাগ সড়ক আছে। আমরা যদি বিআরটির ইনফরমেশন থেকে গত 15 বছরে 20 লাখের মতো গাড়ি এই শহরে যুক্ত হয়েছে এবং প্রতিদিন এই যে 300-350 গাড়ি যুক্ত হচ্ছে, যার ফলে আমাদের ক্যাপাসিটি যদি আমরা সরলভাবে বলি, ঢাকার যে রাস্তার ক্যারিং ক্যাপাসিটি আর 3-4 গুণ বেশি বাহন ইতিমধ্যে এখন অলরেডি আছে এবং তার অধিকাংশই ছোট বাহন। তাহলে গণপরিবহন যেটা আমরা বড় আকারের বাস কিংবা মানসম্মত প্যারা ট্রানজিট সেগুলো নাই বললেই চলে। ঢাকার মানুষ রাস্তায় নামলে সে যে একটা অরিজিন থেকে ডেস্টিনেশনে যাবে একটা ভালো বাসও পাবে না, সে ওঠার কোনো অবস্থা নাই। সেই কারণে কিন্তু আমাদের যারা মধ্যবিত্ত তারা কিন্তু বাধ্য হচ্ছে ব্যক্তিগত গাড়ি কিনতে, আর যার সেই ব্যক্তিগত গাড়ি কেনার টাকা নেই তারা আবার 2 চাকার মোটরসাইকেল কিনে ফেলছে। এতে কিন্তু আমাদের জীবনের ঝুঁকি বাড়ছে, আর এই ছোটো ছোটো যানবাহন কিন্তু আমাদের তীব্র যানজট তৈরি করছে। এই কারণেই আমরা গত যদি 10 বছরেও দেখি, ঢাকায় কিন্তু অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, নতুন একটা মেট্রো রেলও আসলো, যানজট কি কমেছে? কমেনি। কারণটা হচ্ছে যে যানজট কমানোর জন্য কিন্তু আপনার যানবাহনের নিয়ন্ত্রণ থাকতে হয়। আপনি নিয়ন্ত্রণ না করলে, আপনি যদি প্রতিদিন গাড়ি নামাতেই দেন, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। ধারণা করা হয় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে 50,000-এর বেশি বাস সহ অন্যান্য যান্ত্রিক যানবাহন রাজধানীতে প্রবেশ করে। সব মিলিয়ে দিনে নগরীতে কত পরিমাণ যানবাহন চলাচল করে এর সঠিক পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছে। তাই যানবাহন নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা বা চিন্তাও নেই প্রতিষ্ঠানটির কাছে, যা সত্যি অবাক করার মতোই খবর বটে। পেশাদারিত্ব ছিল না, আমি বলবো উন্নয়নের ব্যাপারে কোনো লেভেলেই ছিল না। পেশাদারিত্ব ছিল না, সুযোগ সন্ধানীরা ছিল, এবং সুযোগ সন্ধানীরা সবসময় থাকবে, কিন্তু তার একটা গার্জিয়ান অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে পুরো পৃথিবীতে পরিকল্পনা কমিশন যাদের কাছে শেষ পর্যন্ত ছাড়পত্র নিতে হয় উন্নয়নের, সেই জায়গায় যদি আমি দূরদর্শী সম্পন্ন ভালো পরিকল্পনাবিদ আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু এই ধরনের বিপর্যয় ঘটতেই থাকবে। বাংলাদেশের সমস্যার কিন্তু একবার যদি ভুল হয়ে যায়, এটাকে আন্ডু করা যাবে না, এটাকে আবার সরিয়ে নিয়ে আসতে পারবো না। তাহলে কি এভাবেই চলতে থাকবে অনন্তকাল? একদিকে যানজটের নিরসনে নতুন নতুন প্রকল্প হবে, অন্যদিকে প্রকল্পের সঙ্গে সঙ্গে মানুষ ও বাহন বাড়তে থাকবে বিদ্যুৎ গতিতে। ফলাফলে দেখা যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওভারপাস, উড়াল সড়ক, মেট্রো রেল সহ যানজট নিরসনে কোনো বিকল্পই কাজে আসছে না। দিন দিন বাড়ছে যানজট, অচল হতে চলেছে নগরের পথ। আসলে ঢাকা শহরে প্রতিদিনই লোক বাড়ছে, যানবাহন বাড়ছে, যানবাহনের চাহিদা বাড়ছে এবং সেই হিসাবে যানবাহনও বাড়ছে। তবে যানবাহনের যে প্রকৃতি, যেটা আপনি লক্ষ্য করবেন যে এখানে ইদানিং রিক্সা বা ওই ব্যাটারি চালিত রিক্সা, এই ধরনের অবৈধ যানবাহন, আমি বলবো যে অবৈধ, যেহেতু এগুলোর কোনো রেজিস্ট্রেশন এখনো দেওয়া হয়নি, কিন্তু তারপরও চলছে। তো এইগুলোই আসলে ঢাকা শহরের যে পরিবহন ব্যবস্থা এমনিতেই নাজুক, এইগুলো আরও নাজুক করে তুলেছে। আর যে রাস্তা আছে, রাস্তা যে বললেন যে 6-7% যেটা আছে, তার মধ্যেও আবার ইফেক্টিভ রাস্তা খুবই কম। কারণ রাস্তা দেখবেন যে আমাদের মেইন রোডগুলো, সেখানেও দেখবেন যে বিভিন্ন ধরনের অকুপেশন আছে, সেখানে হকার দখল করেছে। আর রাতের বেলায় তো আরও বেশি দখল হয়। রাতের বেলায় ইদানিং দেখবেন যে বিভিন্ন ধরনের বড় ধরনের ভ্যানের উপরে লাইট ফিট করে তারা ব্যবসা করছে। সুতরাং এটা ওই যে ইফেক্টিভ রাস্তার যে প্রকৃত ব্যবহার, এটা অনেকটা সীমিত হয়ে আসছে। আর এটার আসলে সমাধান আছে, তবে সমাধানটা খুবই ব্যয় সাপেক্ষ। আসলে যে অবস্থা আছে এই ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা এবং যে জনবসতি এখানে আছে এবং প্রতিদিনের যে চলাচলের যে ডিম্যান্ড, সেইটা আসলে ফুলফিল করার মতো আমাদের অবকাঠামোগত শক্তিও নাই। প্রতিদিন ঢাকার রাস্তায় যুক্ত হচ্ছে নতুন নতুন গাড়ি। বিআরটির তথ্য মতে যা 300 থেকে 400টি। বিশেষজ্ঞরা বলছেন এভাবেই যদি আগামী 15 থেকে 20 বছর ঢাকার রাস্তায় নতুন গাড়ি যুক্ত হতে থাকে, তাহলে ঢাকার রাস্তায় আর চলাফেরা করা যাবে না। তাই এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।